হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে নিউ ইয়র্ক স্টেট অনুমোদন করেছে $300 স্টিমুলাস অথবা ফেডারেল স্টিমুলাস, যেটা আনএমপ্লয়মেন্ট স্টিমুলাস। কানেটিকাটের একটি শহরে ভয়াবহ করোনা সংক্রমণ। কেন এই করোনা সংক্রমণ হলো আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। নির্বাচনের আগেই করোনা ভ্যাকসিনের ঘোষণা দিলেন ট্রাম্প। উদ্দেশ্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কেন নির্বাচনের আগে তিনি এই ঘোষণা দিলেন। নিউ ইয়র্ক সিটি পার্ক ও রাস্তায় আউটডোর ক্লাসরুম শুরুর ঘোষণা দিয়েছেন মেয়র বিল ডি ব্লাজিও। এটা কিভাবে হবে এই ক্লাস, এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। নিউ ইয়র্ক সিটি স্কুলে খুলছে সেপ্টেম্বরের 10th। স্কুল খোলা নিয়ে পিটিএ বা প্যারেন্ট টিচার যারা আছেন বা অভিভাবক যারা আছেন তারা কি চিন্তা করছেন, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। আর কি হচ্ছে রিপাবলিকান পার্টি কনভেনশন, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব জো বাইডেন ক্যাম্পেইন মুসলিম কমিউনিটির কাছে দুঃখ প্রকাশ করেছে তাদের কনভেনশনে মুসলমান কোনো রিপ্রেজেন্টেশন না থাকার কারণে। এই বিষয়টি কেন, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। সো আজকে আমাদের সাথে যারা অতিথি হিসেবে যোগ দিয়েছেন তাদের মধ্যে আছেন শাহানা হানিফ। শাহানা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন তাজিন আজাদ, পিটিএ প্রেসিডেন্ট, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর আতিকুজ্জামান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন নাজমুল আহসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সাথে যোগ দেবেন সারোয়ার চৌধুরী ও ইব্রাহিম চৌধুরী খোকন একটু পরে, তাদেরকে পরে আমরা শুভেচ্ছা জানাবো। আমরা প্রথমেই যাব নিউজ আপডেট জানার জন্য যেন নাজমুল হাসান আপনার কাছে। এর আগে দর্শকদের বলবো যারা ফেসবুকে দেখছেন প্লিজ অনুষ্ঠানটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ। যেন নাজমুল হাসান আপনার কাছে নিউজ আপডেট জানতে চাই। ধন্যবাদ সবাই এবং ধন্যবাদ আজকের প্যানেলিস্ট। আমার খুব ভালো লাগছে, অনেকদিন পর শাহানাকে দেখলাম, ভেরি প্রমিজিং বাংলাদেশি। এবং আরেকজনকে আমি দেখছি, চিনতেছি না, আতিক ভাইকে দেখছি, বেশ ফর্সা লাগছে আজকে, জি ভালো। এবং আমার মনে হয় ফ্লোরিডার অবস্থা খুব ভালো, ওনার চেহারায় বোঝা যাচ্ছে আজকে। জি যদিও ফ্লোরিডাতে একটা আজকে মামলা টামলা হয়েছে একটা স্কুল খোলার ব্যাপার নিয়ে, যাক সেই কথাটা পরে আসছি। আমি আগে খবর, নিউ ইয়র্কের খবরটা দিয়ে দেই। তাহের একটু আগে বললো যে কানেকটিকাটের একটা শহরে একটু আপটিক হচ্ছে, আর সেটা নিউ ইয়র্ক শহরেরও কিছু কিছু এলাকায় গভর্নরের কথা অনুযায়ী সামান্য আপটিক আপে স্টেটে ধরা পড়েছে। বিশেষ করে ক্লিনটন যে এলাকায় থাকেন, চাপা কুয়া কান্ট্রি, হোয়াট এভার ইট ইজ, আমার নামটা পড়তে খুব কষ্ট হচ্ছে, সেইটাকে চাপা কুয়া কান্ট্রি যতটুকু আমি মনে, জি সেখানে জি একটু রাইট। আপটিক হয়েছিল। বাট গভর্নর বলছে এটাতে কোনো অস্বস্তির কোনো কারণ নেই, এটা তারা চেষ্টা করছেন এটাকে দমিয়ে আনার জন্য, এবং তারা ট্রেস করতে পেরেছেন। ট্রেসটাই খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, এবং এটা খুব এফেক্টিভ নিউ ইয়র্কে, এবং নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটি এই কাজটি খুব ভালোভাবে করছে, টেস্টিং এবং ট্রেসিং এর ব্যাপারটি। আজকে যে স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি প্রতিদিন শুরু করি সেটা আগে একটু দিয়ে নেই। যে 3 দিন পর নিউ ইয়র্ক সিটির মেয়র ব্লাজিও আজকে সাংবাদিক সম্মেলন করেছে, এবং সাংবাদিক সম্মেলনে প্রতিদিন যে তথ্য দেন তার পাশাপাশি স্কুল খোলার ব্যাপারে উনি আজকেও বেশ আর্জি করেছেন, অনুরোধ করেছেন, কনভিন্স করার চেষ্টা করেছেন, পৃথিবীর বিভিন্ন এলাকার তথ্য নিয়ে এসে বলার চেষ্টা করেছেন যে নিউ ইয়র্ক অনেক সেফ। আর সেই জায়গাটাই একটু পরে আসছে, আগে নিউ ইয়র্ক সিটির অবস্থাটা বলে দিই। আপনারা আগেই জানিয়ে রাখি যে নিউ ইয়র্ক সিটির যে স্ট্যাটিস্টিক্সটা আমরা পাই, যে তথ্যগুলো আমরা পাই, সেগুলো কিন্তু একদিন পিছানো থাকে। আজকে যে কথাগুলি, যে তথ্য আমরা দিব সেটা কিন্তু অগাস্টের 22 তারিখের তথ্য, এবং এটি নিউ ইয়র্ক সিটির 11টি পাবলিক হাসপাতাল থেকে নেওয়া। এবং সেই অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 66 জন মানুষ। এবং এটার লিমিট হচ্ছে, মানে অর্থাৎ বিপদ সীমা যাকে আমরা বলি এখন, যদিও তার থেকে অনেক দূরে আছি আমরা নিউ ইয়র্ক সিটির বাসীরা, আর সেটি হচ্ছে 200। এবং আরেকটি জিনিস যেটা এখন আপনারা জানেন, আমি কয়েকদিন আগেই বলেছি যে নিউ ইয়র্ক সিটির হিসাবগুলো 7 দিনের অ্যাভারেজের গড় পর্তায় ডেইলি হিসাবে দেখানো হয়, অর্থাৎ গত 7 দিনের হিসাবকে গড় পর্তায় এনে দিনের হিসাবটি বলা হয়। এবং সেই অনুযায়ী কেস, করোনা কোভিড-19 আক্রান্ত কেসের সংখ্যা 7 ডে অ্যাভারেজে গত 22 তারিখ ছিল 239 জন, হচ্ছে সিগনিফিকেন্টলি লো। এই জন্য বলবো যে বিপদ সীমার টার্গেটটা রাখা হয়েছে 550 জনে, অর্থাৎ প্রায় অর্ধেক এখন সেই অবস্থা। এবং নিউ ইয়র্ক সিটি টেস্টিং, আপনারা জানেন যে মেয়র গত কয়েকদিন ধরে এটি 2 ডেসিমেল ফিগারে বলা শুরু করেছেন, এবং আজকে যে ফিগারটি তিনি দিয়েছেন সেটি অন্য অনেক দিনের তুলনায় একটু বেশি, সেটি হচ্ছে 2.05%। এতদিন সেটা 2%-এর নিচে ছিল বেশ কয়েকদিন, বাট সেটি গত পরশু দিন একটু বেড়েছে 2.05। এবং এই এই সময় আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এপ্রিলের ফার্স্ট উইকে এই নিউ ইয়র্ক সিটিতে
কোভিড-19 আক্রান্ত হয়ে পজিটিভ চিহ্নিত হয়েছিলেন 71%, 25%। এখন 100 জনের ভিতরে টেস্ট করা হলে 72 জনকেই করোনা ভাইরাসে চিহ্নিত করা গেছে সেই বিভীষিকাময় দিন এপ্রিলের প্রথম সপ্তাহে। আমরা জানি আমরা অনেক বাংলাদেশিকেও সেই সপ্তাহে হারিয়েছি এই কোভিড-19 এবং এটি ওই সপ্তাহটি, বিশেষ করে ওই এপ্রিল মাসটি নিউ ইয়র্কের জন্য খুবই বেদনার মাস ছিল। যাই হোক, সেই অবস্থা থেকে আমরা কাটিয়ে এসেছি। 72% যেখানে টেস্টিং এর পজিটিভ রেজাল্ট ছিল সেখানে এখন নেমে 2%-এর কাছাকাছি এসেছে, উইচ ইজ রিয়েলি খুবই আশাবাদজনক। আর স্কুল ওপেনিং এর ব্যাপারে মেয়র আজকে একটি নতুন ধারণা দিয়েছে, এটা অনেকটা আউটডোর রেস্টুরেন্টের মতন। যে এখন অবশ্য মেয়র একটা কথা বলেছেন যে মাঝে মাঝে স্কুলের যে বাইরে ক্লাস হয় না তাও ঠিক না, স্কুলগুলোতে মাঝে মাঝে পার্কেও ক্লাস হয়, বাট সেটি কিন্তু কোনো পরিস্থিতির কারণে নয়, সেটি এমনিতেই লার্নিং এর একটা পার্ট হিসেবে হতো, কিন্তু এখন তাকে তারা স্কুলের বাইরে নিয়ে আসার চেষ্টা করছে। এবং এই জন্য প্রয়োজনে মেয়র বলেছেন যে যদি প্রয়োজন পড়ে তাহলে আশেপাশের রাস্তাঘাটও বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত স্কুলগুলো খোলা থাকবে। আপনারা জানেন ইতিমধ্যেই রেস্টুরেন্টগুলোর জন্য ট্রাফিককে কিছুটা সংকুচিত করা হয়েছে, বেশ কয়েকটি রাস্তায় লক্ষ্য করেছি আমি, এবং এটি একটি বেশ ভালো ফলদায়ক হিসাবে চিহ্নিত হয়েছে মেয়রের কাছে অন্তত। যদিও আজকে মেয়রকে প্রশ্ন করা হয়েছিল যে নিউ ইয়র্কে ফেজ 4 চালু হওয়া সত্ত্বেও ইনডোর ডাইনিং কেন দেওয়া হচ্ছে না, এবং ইনডোর ডাইনিং এর ফলে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান একেবারে চিরতরে তারা ব্যবসা থেকে চলে যাওয়ার অবস্থা দাঁড়িয়েছে। তা সত্ত্বেও মেয়র বলেছেন যে তিনি হংকং এর উদাহরণটা দিয়েছেন এবং আরো কয়েকটি জায়গার উদাহরণ দিয়ে বলেছেন যে যখনই ইনডোর ডাইনিং খোলা হয়েছে, ইনডোর ডাইনিং চালু করার সুযোগ দেওয়া হয়েছে, তখনই কিন্তু এই কোভিড-19 সংক্রমণটা বেড়েছে। সেটা শুধু বাইরে নয়, পৃথিবীর অন্য দেশে নয়, যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি শহরে তাই ঘটেছে। এবং সেই কারণে যতটুকু মেয়র ধারণা দিয়েছেন যে তারা মনে করছেন যে ভ্যাকসিন না আসা পর্যন্ত তারা এই ইনডোর ডাইনিং এর সুযোগটি তারা দিতে চাচ্ছে না। যদিও তাই একটু আগেই বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ভ্যাকসিনের ঘোষণা দিয়েছেন, এবং এটি তো সবাই আশাই ছিল এরকম যে প্রেসিডেন্ট যেভাবে করে আসছিলেন এবং যেভাবে বিলিয়নস অফ ডলার তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে দিয়েছেন, আমার যতটুকু মনে পড়ছে যে ফাইজারকেই শুধু 1 বিলিয়নের উপরে দিয়েছেন এই ভ্যাকসিন তৈরি করার জন্য। যদিও তারা বলেছেন যে ভ্যাকসিনটির অগ্রিম মূল্য অর্থাৎ ভ্যাকসিনটি ফেডারেল গভর্নমেন্ট কিনে নিয়েছে আগেই। তো আশাবাঞ্জক খবর হচ্ছে যে ফাইজারের টেস্টটি, ভ্যাকসিনের টেস্টটি একেবারে চূড়ান্ত পর্যায়ে। ফাইজারই গত সপ্তাহে জানিয়েছিল যে তারা সেপ্টেম্বরের কোনো এক সপ্তাহে এটির ঘোষণা দিবে। হয়তো প্রেসিডেন্টের চাপে, আমি কয়েকদিন ধরে বলছি যে প্রেসিডেন্টের পক্ষ থেকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে যথেষ্ট চাপ আছে, এবং এটি তার জন্য নির্বাচনে একটি ব্যাপক সহায়ক ভূমিকা রাখবে বলে ট্রাম্প মনে করেন যে তিনি এই করোনা ভাইরাসকে সংক্রমণের ক্ষেত্রে তার প্রশাসন ভ্যাকসিনটা আনতে পেরেছেন। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে ডেমোক্রেটিক কনভেনশনে জো বাইডেন বলেছেন যে তিনি যদি দায়িত্বপ্রাপ্ত হন, নির্বাচিত হন প্রেসিডেন্ট, এবং তিনি যদি দেখেন কোভিড-19 সংক্রমণ তখনও রয়ে গেছে এবং প্রয়োজনে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তিনি পুরো আমেরিকাকে আবার লকডাউনে নিয়ে যাবেন, যেটি অবশ্য অনেকেই এখন আর চাচ্ছে না, কারণ লকডাউনের যন্ত্রণা অনেক বেশি অনেকের কাছে মনে হচ্ছে। যাই হোক, মোটামুটি কোভিড-19 যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একটি মুখ্য ভূমিকা পালন করছে সেটি এই মুহূর্তে খুব আলোচিত বিষয়। আরেকটি জিনিস যেটা মেয়র বলেছেন, যে আজকে সরাসরি মেয়র বলেছেন যে কোভিড-19 টেস্টিং এর রেজাল্ট যদি নিউ ইয়র্ক শহরে ট্রান্সমিশন রেজাল্ট পজিটিভ চিহ্নিত হওয়া রেজাল্ট যদি 3% অতিক্রম করে, স্কুল চালু থাকলে স্কুল বন্ধ করে দেওয়া হবে। আর স্কুল চালু হওয়ার আগে যদি তা হয় তাহলে স্কুল চালু করা হবে না। আজকে ফ্লোরিডাতে গভর্নর একটি সিদ্ধান্ত দিয়েছিলেন যে যেকোনো মূল্যে স্কুল স্কুল চালু রাখতে হবে, তিনি যেহেতু রিপাবলিকান সমর্থক, রিপাবলিকান দলীয় গভর্নর, কিন্তু ফ্লোরিডার একটি আদালত তার সে সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছেন। তা আদালত বলেছেন যে না, স্কুল এখন খোলা যাবে না। মোটামুটি ফ্লোরিডার গভর্নরের প্রশাসন থেকে বলা হয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। দেখা যাক আপিলে কি সিদ্ধান্ত আসে। আরেকটি কথা হচ্ছে যেটা নিউ ইয়র্ক স্টেটের গভর্নর নিজেও আজকে সাংবাদিক সম্মেলন করেছেন, অ্যান্ড্রু কুমো, এবং তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো যথেষ্ট আশাবাদজনক প্রতিদিনের মতো। এবং আগেই বলে রাখি, গত 17 দিন ধরে নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে প্রায় 20 মিলিয়ন লোকের বসবাস, সেখানে টেস্টিং এর পজিটিভ চিহ্নিত হওয়ার, সংক্রমণের পজিটিভ চিহ্নিত হওয়ার কম্পা 1%-এর নিচে, 1%-এর নিচে 0.66 ছিল গতকাল রোববার। সেখানে 62,031 62,031টি টেস্ট করা হয়েছে এবং সেখানে মাত্র
408 জনকে পজিটিভ পাওয়া গেছে, যেটি শতকরা হিসেবে 0.66%। এবং এটি গভর্নর আজকে বলেছেন। এবং নিউ ইয়র্ক স্টেটে হাসপাতালে ভর্তি ছিলেন কোভিড-19 আক্রান্ত হয়ে গতকাল সমগ্র নিউ ইয়র্ক স্টেটে সব হাসপাতাল মিলিয়ে 482 জন। এবং দুর্ভাগ্যজনক হলো আমরা সত্য যে আমরা 7জন নিউ ইয়র্কবাসীকে আমরা হারিয়েছি কোভিড-19, তারা মারা গেছে। এবং আরেকটি জিনিস একটু আগে বলে একটা আপটেক হচ্ছে, এবং সেই শহরটির নাম হচ্ছে ডেনবারি। ডেনবারি আমরা জানি অনেক প্রচুর বাংলাদেশিও থাকেন সেখানে, এবং সেখানকার প্রশাসন, স্থানীয় প্রশাসন আজকে সকল রেসিডেন্টকে বলেছেন বাসায় থাকার জন্য, বাসা থেকে না বার হওয়ার জন্য। এবং তারা বলেছেন যে এইটা কন্টিনিউয়াসলি একদিনে বাড়েনি, তারা হিসাব করে দেখেছেন এই অগস্টের প্রথম 20 দিন সেটা বাড়তে শুরু করেছে, এবং সেই জন্য আজকে তারা মোটামুটি লকডাউনের ব্যবস্থা করেছেন ডেনবারি কানেকটিকাটে। আরেকটি জিনিস হচ্ছে যে যেটা আমরা গত কয়েকদিন ধরেই বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে সমগ্র যুক্তরাষ্ট্রে এই করোনা ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে বিষয়টা কেসটা কমে আসছে, কেসের সংখ্যা কমে আসছে, এটা কমতে শুরু করেছে। এবং যদিও ইনফেকশন রেট অর্থাৎ সংক্রমণের রেটটা কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম হাইয়েস্ট, এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার যে সংক্রমণ কমে আসছে কিন্তু রেটটা এখনো অনেক বেশি। এবং আরেকটা জানেন যে জন হপকিন্স আজকে যেটা তথ্যটা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে সমগ্র যুক্তরাষ্ট্রে 5.5 মিলিয়ন মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং সেখান থেকে প্রায় 1,74,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এবং এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ধারণা করছেন, তারা আজকে বলেছেন যে মৃতের হার কমে আসবে, তবে সংক্রমণটা হয়তো সহজে হয়তো কমবে না। যদিও মিটিগেশনের কারণে সেটা কন্ট্রোলিং ক্রাউড এবং ক্রাউডকে কন্ট্রোল করে এবং শাটডাউন করে, লকডাউন করে সেটা কমানোর চেষ্টা হচ্ছে অনেক জায়গায়, এবং সেটি সফলও পাওয়া যাচ্ছে। এবং আজকে কিন্তু আতিক ভাইয়ের নজরে আসছে বলতেছি কথাটা, আজকে কিন্তু সরাসরি ঘোষণাটা এসেছে যে যে কেউ আবার দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। ইট ইজ এখন অফিসিয়াল, এটা সরকারি ঘোষণা। তার কারণ তারা আজকে দেখেছেন যে একটা ফার্স্ট ডকুমেন্টেড কেস যেটাকে বলা হয়, 33 বছরের একজন মানুষ যিনি হংকং এর বাসিন্দা, তিনি মার্চ মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, এবং গত মাসে তিনি 4 মাস পরে ইউরোপের একটি দেশ সফরে গিয়েছিলেন, সেখানে থেকে ফেরার পর তিনি আবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং এতে বোঝা যাচ্ছে যে আমরা এতদিন যারা বলেছিলাম যে অ্যান্টিবডি ডেভেলপ হয়ে যায় একজনের করোনা ভাইরাস আক্রান্ত থেকে সেরে উঠবার পর, সেই জিনিসটি কিন্তু এখন আর ঠিক সেইভাবে ধরে নেওয়া যাচ্ছে না। এবং আজকে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইনফেকশাস ডিজিজ সোসাইটি যেটি আছে, তারাও বলেছে যে অ্যান্টিবডি টেস্টিং এর উপর এতটা আশাবাদী হওয়ার কোনো কারণ নেই, কারণ অ্যান্টিবডি টেস্টিং সবসময় প্রকৃত সত্য কিংবা প্রকৃত তথ্যটি আমাদের সামনে তুলে ধরে না। আশা করি আমাদের ডক্টর আতিক ভাই ব্যাপারে আলোচনা করবেন। এবং আরেকটি জিনিস যেটা আজকে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই ইউরোপ এবং আমেরিকা এই প্যান্ডেমিকের লড়াই করতে হিমশিম খাচ্ছে। সেখানে কিন্তু যেই দেশে এই করোনা ভাইরাসটি প্রথম শুরু হয়েছিল, সে চীনে কিন্তু খুব ফুর্তির জীবন শুরু হয়েছে, এবং তারা মাস্ক টাস্কও ব্যবহার করছে না, তারা খুব কেয়ার ফ্রি লাইফ ব্যবহার করছে, এবং মেনি পার্টস অফ চায়না এটা হচ্ছে। এবং তারা বলছে যে ইনফেকশন রেট যেটা তারা লোকাল ইনফেকশন তারা বলার চেষ্টা করে, সেটা অনেকখানি কমে এসেছে, এবং প্রায় নিয়ার জিরো তারা বলছে যে শূন্যের কাছাকাছি চলেছে। যদিও একটি বৈষম্যের ব্যাপারটা আমি একটু জানিয়ে রাখি দর্শকদের, চীন কিন্তু যেখানে শুরু হয়েছিল সেখানে কিন্তু এ পর্যন্ত 84,951 ডকুমেন্টেড কোভিড-19 এর কেস ধরা হয়েছে, এবং মারা গিয়েছেন 4,634 জন মাত্র, যেটা নিউ ইয়র্ক স্টেটে 25,000-এর বেশি মানুষ মারা গেছে, এবং চীনে সমগ্র চীনে এটা। এবং এটি খুবই তাৎপর্যজনক। এই জন্য অনেকে হয়তো মনে করছেন যে চীন সরকার সঠিক তথ্যটি দিচ্ছে না এই ক্ষেত্রে। এবং যদিও আমি একটু আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত 5.7 মিলিয়ন মানুষ ইনফেক্টেড হয়েছেন, এবং 1,76,000-এর কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন, সেটা হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। এবং আজকে আরেকটি ব্যাপার যে আপনারা জানেন যে নিউ ইয়র্ক খুবই সতর্ক, এবং এই জন্য নিউ ইয়র্ক যথেষ্ট প্রশংসা করিয়েছে সমগ্র যুক্তরাষ্ট্র। এবং আজকে থেকে কিছুদিন আগে থেকে এটা চালু হয়েছে যে লাগোডি এবং জিএফকে এয়ারপোর্টে কোভিড-19 এর টেস্ট সাইট বসানো হয়েছে, এবং এটা এখন একটি বাধ্যতামূলক করা হচ্ছে যে টেস্ট করা ছাড়া কাউকে হয়তো এয়ারপোর্ট ছেড়ে দিতে দেওয়া হচ্ছে না, এবং এই টেস্টিং এর রেজাল্টটিও তারা রাখছেন। আমি গতকালকেও বলেছি এবং যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যে ট্রাভেল কোয়ারেন্টাইন ছিল 14 দিনের, সেটা তুলে নিয়েছে, কিন্তু নিউ ইয়র্ক স্টেট এই ব্যাপারে এখনো কিছু বলেনি। নিউ ইয়র্ক স্টেট টেস্টের কথা যেটা আজকে বলেছে এয়ারপোর্টের টেস্টিং এর, তারা বলেছে যে এয়ারপোর্টের মাধ্যমেই যে নিউ ইয়র্ক স্টেট এই করোনা ভাইরাসে বেশি সংক্রমণের শিকার হয়েছিল, এবং সেই জন্যই তারা এয়ারপোর্ট থেকে এটা কন্ট্রোল করার চেষ্টা করছে। আর আজকে আরেকটি খবর যেটা শাহানার একটু ইন্টারেস্ট হবে, সেটি হচ্ছে যে
গভর্নর আজকে একটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন ব্যালটিং এর ব্যাপারে, পোস্টাল ব্যালটের ব্যাপারে, এবং ব্যালটের এনভেলপটাই তিনি চেঞ্জ করে দিচ্ছেন। এবং এই এনভেলপটা এমন ভাবে করা হচ্ছে যে যেটা দেখলে এটা বোঝা যাবে যে এটা পোস্টাল ব্যালট এবং এটা অ্যাবসেন্টি ব্যালট, এবং এটা কনফিউশনটা থাকবে না, যেটা গভর্নর আজকে বারবার বলেছেন। এবং গভর্নর নিউ ইয়র্ক স্টেটের জন্য খুবই উদার এই ক্ষেত্রে ক্ষেত্রে এবং পোস্টাল ব্যালটের ক্ষেত্রে। ইনি একটা ডেডলাইন দিয়ে দিচ্ছেন যে নিউ ইয়র্কের সমগ্র স্টেটের ইলেকশন বোর্ডগুলোকে সেপ্টেম্বরের খুব সম্ভবত 20 তারিখের ভিতরে তাদেরকে সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে এই পোস্টাল এবং অ্যাবসেন্টি ব্যালটের ব্যাপারে। এটা খুবই একটি ইম্পর্টেন্ট খবর। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সুযোগ পেলেই নিউ ইয়র্কের ব্যালটিং এর কথা বলার চেষ্টা করেন। ব্যালটিং এ বিশেষ করে ক্যারোলিন মেলোনির ব্যালট গুনতে যে সময়টা লেগেছে সেটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন এই অ্যাবসেন্টি ব্যালটের ক্ষেত্রে। আজকে আরেকটি খবর যেটা আমরা কতদিন ধরেই বলে আসছি, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে নিউ ইয়র্কে। এবং আজকে মেয়রকেও একজন প্রশ্ন করছেন, গত উইকেন্ডে 42টি শুটিং এর ঘটনা ঘটেছে এবং খুব খুব সম্ভবত 8 জনের প্রাণহানিও ঘটেছে। এবং সেই ব্যাপারে আজকে একটি তথ্য ডেইলি নিউজ প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে 47% অফ ইলিগাল গান যারা কন্ট্রোল যাদের হাতে ছিল তাদেরকে অ্যারেস্ট করার পর ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করে আর রাখা হচ্ছে না, 47%। এবং এটি 2019 সনের ফিগার, যেটি ছিল মাত্র 22%। অর্থাৎ এই ক্ষেত্রেও একটি ব্যাপক পরিবর্তন হয়েছে। এবং গান রেখে নিউ ইয়র্ক সিটিতে ঘোরাফেরা করাটা এখন আর আগের মতো তেমন কঠিন কিংবা লুকিয়ে রাখার মতো কিছু নয়। কারণ পুলিশেরও এই ব্যাপারে নিষ্ক্রিয়তা লক্ষ্য করার অভিযোগ করছেন অনেকেই, কিন্তু সেই ব্যাপারে পুলিশ তেমন কোনো বক্তব্য দেননি। আরেকটা কথা হচ্ছে যে আমাজন রাখা হচ্ছে না 47%। কি হলো আমাজন আমাজন আজকে আপনারা জানেন যে আমাজনের নিউ ইয়র্কে হেডকোয়ার্টার করার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল গত বছর। সেই আমাজন কিন্তু ধীরে ধীরে নিউ ইয়র্কের অনেক ওয়্যার হাউস এবং বিল্ডিং কিনে ফেলছে কিংবা লিজে নিচ্ছে। এবং আপনারা জানেন যে গত সপ্তাহে আমি বলেছিলাম লর্ডেল টেইলরের যে বিল্ডিংটি ম্যানহাটনে আছে সেটি আমাজন কিনে নিয়েছে। এবং আজকে তারা ব্রঙ্কসে বিশাল একটি জায়গা তারা অ্যাকোয়ার করেছে সেটা। এবং সেখানে হচ্ছে যে, এবং এটা এই শুধু নিউ ইয়র্ক নয়, সমগ্র যুক্তরাষ্ট্রে তারা অভূতপূর্ব সিচুয়েশন ক্রিয়েট করেছে, যেখানে যা পাচ্ছে সেখানেই তারা নিয়ে দিচ্ছে। এবং এই প্যান্ডেমিকের সময় আমাজনের ব্যবসা এত বেড়েছে যে তার প্রধান সিইও যিনি মেজরিটি শেয়ার হোল্ডার, তিনি কয়েক বিলিয়ন ডলারের অতিরিক্ত মালিক হয়েছেন এই প্যান্ডেমিকের সময়। আরেকটা হচ্ছে যে যেটি অনেকের জন্য খুব উদ্বেগজনক খবর, আপনারা জানেন যে রিয়েল এস্টেটের ক্ষেত্রে মনিটরিয়ামটা উঠে যাচ্ছে এই মাসে এবং সেই ক্ষেত্রে সেপ্টেম্বরেই। এবং সেই ক্ষেত্রে অনেক লয়ার তাদের অফিসে প্রচুর কল পাচ্ছেন, তারা বিজি হয়ে উঠছেন কিভাবে এই যারা টেনেন্ট আছেন রেন্ট ব্যাপারে যারা এখন খুব বিপদে আছেন তাদেরকে কিভাবে হেল্প করা যায়। তবে আমরা আশা করছি যে এই মনিটরিয়ামটা উঠে গেলে বিপুল সংখ্যক মানুষ আদালতে শরণাপন্ন হবে, সেটা ল্যান্ডলর্ড এবং টেনেন্ট উভয়। এবং আপনারা জানেন আরেকটা কথা বলে রাখি, জামাইকা মুসলিম সেন্টারে টেস্টিং শুরু হয়েছে এবং আজকে থেকে শুরু হয়েছে এক সপ্তাহ, মানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে 10টা থেকে 4টা। এবং আমাদের কমিউনিটিতে টেস্টিং এর উপরে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, যদিও সেটি তেমন ভাবে এতদিন প্রচারিত হয়নি, এখন এটি প্রয়োজন। এবং এই টেস্টিং এর ব্যাপারে আপনারা সবাই যে যেখানে পারেন টেস্টিং করবেন। অনেকে যদি 2-3 মাস আগেও করে থাকেন সেটি এখন আর ভ্যালিড নয়। আমি ঠিক জানি না কতদিন এটা ভ্যালিড থাকে, আমার মনে আতিক ভাই বলতে পারবেন। তবে যারা আজকে মেয়রও বলেছেন যে টেস্ট আগেও করলে কোনো সমস্যা নাই, এখনো করতে পারেন এবং নিউ ইয়র্ক সিটির সকল টেস্ট ফ্রি। আপাতত এটাই। আর আরেকটি কথা বলে রাখি, অনেকেই জানতে চেয়েছেন যে এই $300 অতিরিক্ত অ্যামাউন্টটি যেটি ট্রাম্প বলেছিলেন এবং নিউ ইয়র্ক আবেদন করেছে, আবেদন অ্যাপ্রুভও করেছে, কবে নাগাদ চালু হবে। এই ব্যাপারে নিউ ইয়র্ক স্টেটের লেবার ডিপার্টমেন্ট এখনো কোনো সিদ্ধান্ত তারা ঘোষণা করেনি। তবে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরেই এই সিদ্ধান্তটি তারা জানাবে। এবং আরেকটি ভালো ব্যাপার হচ্ছে, আমি যেটা বলে রাখি সেটি হচ্ছে যে এই নিউ ইয়র্ক স্টেট কিন্তু যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট নেন তাদেরকে সবসময় অবহিত করছেন ইমেইল এবং টেক্সট মেসেজের মাধ্যমে। অর্থাৎ যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিটের তালিকায় আছেন তারা অতি সহজে এটা পেয়ে যাবেন। আমি ইব্রাহিম চৌধুরী খোকনকে দেখতে পাচ্ছি, ট্রাম্পের মহান এবং আশা করি তার কথা আবার শুনবো। ট্রাম্প কনভেনশন শুরু করেছেন এবং ওনাকে খুব হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। তবে যাই হোক, কথা হবে, ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি ডক্টর আতিকুজ্জামান আপনার কাছে। আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ভ্যাকসিনের ঘোষণা দেবেন সেপ্টেম্বরের মধ্যেই, অর্থাৎ ইলেকশনের আগেই। অনেকেই মনে করছেন ইটস এ পলিটিক্স। আচ্ছা, আমরা পলিটিক্স বাইরে রাখলাম, বাট এটা কী ধরনের
টিকা হবে এবং এর বিশিষ্ট এবং বৈশিষ্ট্য কি হবে, এটা কি একটু বলবেন আপনি? আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু। অনেক ধন্যবাদ তাহের ভাই এবং টাইম টেলিভিশন। হ্যাঁ, আজকে বিভিন্ন সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগেই একটি ভ্যাকসিন শুরু করার ঘোষণা দেবেন। এটি হোয়াইট হাউস থেকে জানা গেছে, কিন্তু হোয়াইট হাউস কর্তৃপক্ষ বলেছে যে তারা এই কথা বলেননি। এবং একই সাথে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের যিনি মুখ্য কর্মকর্তা, তিনিও বলেছেন যে এটি সত্যি না, এটি একটি ভিত্তিহীন খবর। আসলে আপনারা জানেন যে ভ্যাকসিনটির ব্যাপারে কথা হচ্ছে, সেটি হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি যে ভ্যাকসিনটি নিয়ে কাজ করছিল, এবং এই ভ্যাকসিন এখন ফেজ 3-তে আছে। তার মানে একটি বিশাল জনগোষ্ঠীকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তার মধ্যে কিন্তু এই ভ্যাকসিন আমেরিকাতে অনেকে পাচ্ছেন এবং ইংল্যান্ডে ইতিমধ্যে 10,000-এরও বেশি ভলান্টিয়ার এটা পেয়েছেন। এই ভলান্টিয়ারদের মধ্যে অনেক ডাক্তার আছে, রাজনীতিবিদ আছে, শিক্ষক আছে, সাধারণ মানুষও আছে। আমেরিকাতে যেটা হচ্ছে সেটা হলো আমেরিকার যে ভ্যাকসিনটি প্রথমে ফেজ 3-তে গিয়েছে, মডার্না যে কোম্পানিটা আছে তাদের ভ্যাকসিন 10,000-এরও বেশি মানুষ ইতিমধ্যে পেয়ে গেছে। এটিকে আমরা বলি ফেজ 3। এবং ফেজ 3-তে যেটি হয়, আমরা একটা বড় জনগোষ্ঠীকে এই ভ্যাকসিনটি দেই, কমপক্ষে 30,000 মানুষকে দেবার পরে আমরা কয়েক মাস অনেকগুলো জিনিস দেখি। যে জিনিসটি দেখি সেটি হলো শরীর কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি করছে এবং এই অ্যান্টিবডি ভাইরাসকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারছে কিনা। আমরা এও দেখতে চাই যে এই অ্যান্টিবডিটা শরীরে কতদিন থাকে এবং কি পরিমাণে থাকে, যেটাকে আমরা মেডিকেলের ভাষা বলি অ্যান্টিবডি টাইটার। তো এই সমস্ত মুখ্য ডাটাগুলো বা তথ্য যদি আমরা না পাই, তাহলে কিন্তু ভ্যাকসিন কোনোভাবেই বাজারে আসতে পারে না। আমেরিকাতে এই ব্যাপারে বিশেষ করে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস এবং যারা এই সমস্ত টিকা একটা ফাইনাল স্টেজে যেয়ে সবার জন্য উন্মুক্ত করে দেন, তারা কিন্তু কোনোভাবে এটি করতে পারবেন। এবং সবকিছু যদি ঠিক মতো হয়, আপনারা শুনেছেন নাজমুল ভাই বলেছে যে ট্রাম্প প্রশাসন ফাইজারকে প্রায় $1 বিলিয়ন অনুদান দিয়েছিল। একইভাবে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকাও বিশাল একটা অনুদান দেওয়া হয়েছিল যাতে আমরাই প্রথমে ভ্যাকসিনটি পাই। সেটি কিন্তু ঠিকই আছে, কিন্তু অ্যাস্ট্রাজেনেকা যেটি জানিয়েছে, যদি সবকিছু ঠিকঠাক মতো চলে, এই তথ্যপত্র কিন্তু আসতে আগামী বছরের ফার্স্ট কোয়ার্টার, আশা করা যাচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয়তো এই ভ্যাকসিনটি অ্যাভেলেবল হতে পারে। তো এই ব্যাপারে যে সমস্ত কথা শোনা যাচ্ছে, অবশ্যই এখন রিপাবলিকান ন্যাশনাল কংগ্রেসের কনভেনশন শুরু হয়েছে, অনেক নতুন খবর শোনা যাচ্ছে, এর মধ্যে অনেকটা রাজনীতি আছে। কিন্তু আমি যদি আপনাদেরকে পুরোপুরি মেডিকেলের তথ্যর উপরে বলি, আসলে কথাটি সত্যি না। তো এটা একটা ইম্পর্টেন্ট কথা। পাশাপাশি আরেকটা জিনিস আপনারা যেটা শুনেছেন যে কানেটিকাটের একটা ছোট্ট শহরে হঠাৎ করে ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে এবং এই মুহূর্তে ওই শহরটি লকডাউন করে দেওয়া হয়েছে। তো এটি কিন্তু কেবল শুরু, এটি কিন্তু আরো অনেক জায়গায় হবে। আপনারা জানেন যে সামারে মানুষ আমরা যেভাবে ঘোরাফেরা করেছি কিংবা যেভাবে আমরা সোশ্যাল আইসোলেশনটা মানিনি, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা কিন্তু এখন আগের তুলনায় বেশি ফেস মাস্ক পরছি, যেটা একটা খুব ভালো খবর। তো সব জায়গাতেই কিন্তু সংখ্যা বাড়বে, বিশেষ করে যখন সামার শেষ হয়ে যাবে। বিশেষ করে নর্থে আপনারা যারা আছেন, নিউ ইয়র্কে, নিউ জার্সিতে বা কানেটিকাটে, এই সমস্ত জায়গায় আমরা ভয় পাচ্ছি যে ওই সময় কিন্তু যে সেকেন্ড ওয়েভের কথাটা আমরা বলেছিলাম সেটা হতে পারে। আপনারা জেনেছেন যে কিছুদিন আগে আমাদের ফ্লোরিডাতে বিপুল পরিমাণ নতুন কেস হলো কোভিডের, যেটি এখন আস্তে আস্তে করে কমা শুরু করেছে। যে কারণে এটা হয়েছিল আপনারা জানেন যে আমাদের বিশেষ করে যুবতীরা স্কুল কিংবা কলেজে যারা যায়, তারা যেটা কোভিডের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো তারা মানেনি, সেটা তারা ফেস মাস্ক পরেনি, তারা সামাজিক দূরত্ব বজায় রাখেনি, আর সে কারণে এটি হয়েছে। এবং কানেটিকাটেও কিন্তু সে একই জিনিস হয়েছে। তো নিউ ইয়র্কে যেটা হচ্ছে, নিউ ইয়র্কে আপনারা খুব সুন্দরভাবে নিউ ইয়র্কের হেলথ সার্ভিস যারা আছে 3T বলে যে একটা মেইন প্রিন্সিপাল, সেটা মেনে চলছে। টেস্ট করছে, তারা ট্র্যাক করছে এবং ট্রেস করছে। তো এই জিনিসটি কিন্তু অন্য সব জায়গায় অত ইফেক্টিভলি করা যাচ্ছে না, কিংবা আমাদের সেই রিসোর্স নেই। এবং ওটি যদি আমরা করতে পারি, তাহলে হয়তো সেকেন্ড ওয়েভের যে ভয়টা আমাদের আছে সেটি অনেক অংশে কমে যাওয়ার সম্ভাবনা আছে।
এর Thank মধ্যে you. আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাকে বলি, যেটা নাজমুল ভাই বলেছেন। নাজমুল ভাই সবকিছুই জানেন, সব জানতা নাজমুল ভাই। তো নাজমুল ভাই যে কথাটি বলেছেন যে আপনারা শুনেছেন যে করোনা ভাইরাসে আবার আক্রান্ত হবার যে যে ভয়টা আমাদের মধ্যে ছিল, যেটা আমরা আগে কিছু কেস রিপোর্টে দেখেছিলাম, সেটি সত্যি প্রমাণিত হয়েছে। এর Thank আগেও আমরা একটা ছোট কেস সিরিজ এটা দেখেছিলাম, কিন্তু এখন আরো বেশি করে দেখছি। তার মানে আপনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে কিন্তু আবার আক্রান্ত হতে পারে। এবং এই সম্পর্কে কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে করোনা ভাইরাস যখন শরীরে ঢুকে, এটি যে অ্যান্টিবডি তৈরি করে, সে অ্যান্টিবডিটা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না। বিশেষ করে যাদের খুব মৃত্যু উপসর্গ হয়, তাদের অ্যান্টিবডির পরিমাণ থাকে খুবই অল্প। আর যাদের খুব মারাত্মক ইনফেকশন হয়, তাদের অ্যান্টিবডির পরিমাণ থাকে অনেক বেশি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তাদের অ্যান্টিবডি তাদের শরীরে খুব দীর্ঘস্থায়ী হচ্ছে না। এবং কতদিন থাকতে পারে? 3 মাস কিংবা 4 মাস। আর সেটাই কিন্তু আমাদের ভ্যাকসিনের একটা সবচেয়ে বড় ডিফিকাল্টি। কারণ ভ্যাকসিন যদিও আসে, এই ভ্যাকসিনের 2টি ডোজ হবে। প্রথমে একটি ডোজ দেওয়া হবে, তারপরে আরেকটি বুস্টার ডোজ দেওয়া হবে। এবং পূর্ণ কর্মক্ষমতা ভ্যাকসিনের হয়তো 1 বছরের মতন থাকবে। এবং ভ্যাকসিন কতটা কার্যকর হবে, সেটিও কিন্তু একটা বড় প্রশ্নের ব্যাপার। আর সেই জন্যই প্রথম যে প্রশ্নটি আপনি করেছিলেন, যে এই ভ্যাকসিনটি কি খুব তাড়াতাড়ি আসবে? না, রাশিয়ার মতন দেশে এটি সম্ভব, যেখানে সরকার প্রিটি মাচ সবকিছু কন্ট্রোল করছে। আমেরিকার মতো দেশে, যেখানে আমরা বিজ্ঞানকে অগ্রাধিকার দেই, যেখানে আমরা ডাটা বা তথ্যকে অগ্রাধিকার দেই এবং উপাত্তকে অগ্রাধিকার দেই, সেখানে কিন্তু এই জিনিসটি শিগগিরই আসছে না। এবং বরাবরের মতন যে কথাটা আমি আপনাদের সবসময় বলি, সেটি এখনো বলবো, বারবার বলবো, যে ফেস মাস্ক আপনাদের পরতেই হবে, সামাজিক দূরত্ব আপনাদের বজায় রাখতেই হবে। এবং তার চাইতে বড় কথা যেটি, সেটি হলো যে এই কোভিড ইনফেকশন কিন্তু যাচ্ছে না। আপনাদের মনে প্রাণে মেনে নিতে হবে যে এটি যাচ্ছে না। এবং you. এমন হতে পারে যে আমাদের যখন ভ্যাকসিন চলে আসবে, তখন আমরা হয়তো একটা ভালো অবস্থানে ফিরে যাব, আমরা হয়তো হার্ড ইমিউনিটি তৈরি করতে পারবো। কিন্তু তার আগ পর্যন্ত সবাইকে খুবই সাবধান হতে হবে। আপনারা Thank you so জানেন much. Thank you. আমরা থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান। আপনাকে আপনার একটা প্রোগ্রাম আছে 9:30-তে, আপনি বলেছেন, এই কারণে আপনার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাডভাইস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যানালাইসিস। ইউ আর অলওয়েজ দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি শাহানা হানিফ আপনার কাছে, যে নিউ ইয়র্ক সিটি স্কুল নিয়ে আপনি একটি সার্ভে করছেন, যে হাউ দি স্কুল উইল বি, প্যারেন্টরা স্কুলে পার্টিসিপেট, তাদের বাচ্চাদেরকে পাঠাবে কি না, পাঠালে কী করতে হবে, এই বিষয়ে আপনি একটা সার্ভে করছেন এবং কমিউনিটিতে কাজ করছেন। আপনার কি মনে হয়, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যান্ড হোয়াট ইজ দ্য সার্ভে ইজ অ্যাবাউট? তো আসসালামু আলাইকুম সবাইকে, আর থ্যাংক ইউ টাইম টেলিভিশন আজকে এই শিক্ষা কার্যক্রম এবং স্কুলস নিয়ে আলোচনা করার জন্য। আই থিঙ্ক এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, স্পেশালি আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য। আর আমরা জানি যে সেপ্টেম্বরের 10 তারিখ স্কুল খোলার ঘোষণা দেওয়া হয়েছে, রাইট? বাট আমাদের এখন দায়িত্ব হচ্ছে যে আরো ভালোভাবে জানা যে কিভাবে আমাদের বাচ্চারা স্কুলে ফিরবে, আর স্কুলগুলা কি সেফ কিনা, সেফ ভাবে ক্লিন, তারপর ইনাফ রুমস। আর আজকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে যে বাইরে ক্লাসরুম করা, আমাদের সরকারের প্ল্যান কি? সো এই কয়েক সপ্তাহ ধরে সরকার থেকে আসলে কোনো ডিটারমিন্ড প্ল্যান বা সেফ প্ল্যান আমরা পাই নাই, which is why গত কয়েক সপ্তাহ ধরে প্যারেন্ট অ্যাডভোকেটস লাইক তাজিন আমাদের সঙ্গে আছে। প্যারেন্ট অ্যাডভোকেটসরা বিভিন্ন নানান রকম আইডিয়া প্রেজেন্ট করতেছে এবং ওই বিষয়গুলো নিয়ে তারা অ্যাডভোকেট করতেছিল, বিকজ তারা চায় যে যদি স্কুল খুলে কি কি দরকার স্কুল ঠিক মতো খোলার জন্য। বাট এই কনভারসেশন গুলাতে বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট এবং অ্যাফ্লুয়েন্ট প্যারেন্টস যারা আছে তারা ডিসকাশনে বসতেছে যে আমাদের বাচ্চাদের জন্য কি দরকার। আর অনেকেই কিন্তু যেহেতু তারা সেফ ফিল করতেছে না, মেয়র ডে ব্লাজিও এবং আমাদের যে স্কুল চ্যান্সেলর আছে কারানজা, তাদের প্ল্যানের সঙ্গে একমত না। সো তারা তাদের নিজের মতো টাকা জোগাড় করে পড ক্লাসরুম তৈরি করতেছে তাদের বাচ্চাদের জন্য এবং আরো কয়েকজন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। সো আমরা জানি যে যখন পিক কোভিড চলতেছিল
বাংলাদেশি কমিউনিটি খুব খারাপভাবে ইম্প্যাক্টেড হয়েছে। আর এটা আমাদেরকে ইম্প্যাক্ট করছে খাবারের দিকে, তারপর হাউজিং এর দিকে, এবং অফকোর্স অনেকেই কিন্তু আক্রান্ত হয়ে মারা গেছে, রাইট? সো এখন যেহেতু স্কুল খুলতেছে, আর একটা বড় বিষয় ছিল যে অনেক স্টুডেন্টসদের রিমোট ডিভাইস, আইপ্যাড বা ল্যাপটপ, কম্পিউটার ছিল না। আমাদের কমিউনিটির এখন এই কনভারসেশনে থাকা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি একজন ক্যান্ডিডেট হিসেবে, আমি সিটি কাউন্সিল ক্যান্ডিডেট, আমার ইলেকশন হচ্ছে জুনের 2021 সালে। এডুকেশন আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রায়োরিটি প্ল্যাটফর্ম। আর আমি একটা সার্ভে প্রজেক্ট শুরু করছি জাস্ট আরো ভালোভাবে জানার জন্য যে আমাদের বাংলাদেশি প্যারেন্টসরা কি দেখতে চায়। কারণ আমাদেরও ডিমান্ড আছে, আমাদেরও প্রশ্ন করা উচিত এই সিস্টেমগুলোকে। আমাদের জাস্ট মেনে নিলে হবে না, বা আমাদের ভাবতে হবে যে আমাদের খুব ক্রিটিক্যাল করে দেখতে হবে এই সিচুয়েশনটা। কারণ সো ফার গত 5-6 মাস ধরে প্যান্ডেমিকের ভিতরে আমাদের ওরকম কোনো আউটলেটস বা রিসোর্সেস ছিল না, যেগুলা দরকার ছিল আমাদের ফাইট করতে হয়েছে। আর অনেক অ্যাডভোকেসির পর ইভেন সেকেন্ড রাউন্ড অফ স্টিমুলাস চেকস পাচ্ছি না, ওটা একটা ফেডারাল ইস্যু। বাট সিটির মধ্যে যারা আনডকুমেন্টেড ছিল, বা উবার ড্রাইভার, লিফট ড্রাইভার, ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিরা যারা আছে, এখন এই স্কুল নিয়ে আমাদের প্রায়োরিটি দেখানো উচিত। সো সার্ভের মধ্যে নানা রকম কোয়েশ্চেন্স আছে, বাট কোয়েশ্চেনের মধ্যে যাওয়ার আগে আমি তাজিনকে কিছু সময় দিতে চাই তার একটু অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলার জন্য। কারণ আমাদের নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি কমিউনিটি খুব বেড়ে যাচ্ছে, বাট আমরা যদি দেখি যে স্কুল লিডারশিপের মধ্যে প্যারেন্টস অ্যাসোসিয়েশন, প্যারেন্ট অ্যাসোসিয়েশন লিডার্স, বা ইভেন যারা শিক্ষক, লাইক বাংলাদেশি খুবই কম বা নাই। আর ব্রুকলিনে তাজিন ছাড়া আমি আর কাউকেই চিনি না কিন্তু। সো আমাদের খুবই কিন্তু ইনভলভমেন্ট, শুধুমাত্র আমার ছেলে মেয়ে কোন স্কুলে যাচ্ছে এটা হলে হবে না। আমাদের দেখতে হবে যে স্কুলে কি ঠিকমতো আমাদের শিক্ষা কিরকম ভাবে হচ্ছে, ক্লাসরুমে ঠিক সিঙ্কস আছে কিনা, ভালো বাথরুম আছে কিনা, খাবার দাবারের আয়োজন আছে কিনা, অনেক কিছু নিয়ে অ্যাডভোকেসি দরকার। সো তাজিন এটা নিয়ে অনেক বছর ধরে ইনভলভ। ওকে তাজিন, আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। তাজিন হচ্ছেন পিটিএ প্রেসিডেন্ট, এবং আমরা তার কাছে শুনবো। আরেকটা বিষয় তাজিন, যদি আপনি উল্লেখ করতে পারেন যে মেয়র আজকে যেটা বলেছেন যে আউটডোর ক্লাস, এই বিষয়ে যদি আপনি জানেন কিছু, এটাও একটু ব্যাখ্যা করেন। অবশ্যই, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ টাইম টেলিভিশন আমাকে এই চান্সটা, এই অপরচুনিটি দেওয়ার জন্য, এখানে এসে সবার সাথে কথা বলার জন্য। এবং অবশ্যই ধন্যবাদ শাহানা আমাকে এই পথে দেখিয়ে দেওয়ার জন্য, সো যাতে আমরা সবাই একসাথে বসে এটা নিয়ে ডিসকাস করতে পারি। আমরা জানি যে এই কোভিড-19 অনেক রকম বৈষম্যতা তুলে ধরেছে না, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলি থেকে বাদ নয়। অবশ্যই আমরা জানি যে অনেক 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 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনেক ধরনের মানুষদেরকে বিচ্ছিন্নতা এবং বৈষম্যতা থেকে তাদেরকে দূরে রেখেছে, যাতে তারা অন্তর্ভুক্ত হতে পারেনি একটি সুস্থ এবং একটি পরিপূর্ণ শিক্ষা আদায় করার জন্য। তো আর আমরা দেখেছি যে এই কোভিড-19 অনেক কিছুর সাথেই অনেক সোশ্যাল ইস্যুর সাথে, অনেক পলিটিক্যাল ইস্যুর সাথে আমাদের এডুকেশনাল ইস্যুগুলিও তুলে ধরেছে। তো অনেক আগেও আমরা যেরকম ভাবে শিক্ষা পলিসি নিয়ে কাজ করেছি, অ্যাডভোকেসি করেছি, এখন আমাদের কাজ আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে এই স্কুল খোলার মাধ্যমে আমরা আমাদের সিটির স্বাস্থ্য এবং সুরক্ষা অনেক কিছু ডিপেন্ড করবে। আমরা কখন খুলবো এবং সেটার সুস্থভাবে এবং পরিপূর্ণভাবে এবং সফলতার উপরই আমাদের সিটির কোভিড-19 আক্রান্ততার ভিত্তি করে। তো তার জন্য অনেক কিছুই যে আমাদের চ্যান্সেলর আর আমাদের মেয়র যেগুলি প্রপোজ করেছে, যেগুলি আমাদেরকে পরিবেশন করেছে, যেসব প্ল্যানগুলো, আমাদের অনেক টিচার অ্যাডভোকেসি গ্রুপ আছে, শিক্ষার্থীরাও আছে, তারা অনেক রকম দল এবং সংগঠন
তুলে ধরে গঠন করেছে, যাতে তারাও জানাচ্ছে তাদের আম, তাদের ডিস্ট্রাস্ট বেসিক্যালি এই মেয়র আর চ্যান্সেলরদের প্ল্যানে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ অধিকাংশ ফ্যামিলি এবং পরিবারদেরকে এই ডিসিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, তাদেরকে ইনক্লুড করা হচ্ছে না। যেমন ধরুন আমি তুলে ধরবো যে সার্ভেটা কিছুদিন আগে ডিপার্টমেন্ট অফ এডুকেশন সবার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আমরা জানি যে যাদের হাতে ওয়াইফাই কানেকশন ছিল না, যারা জানতো না, যারা প্রবাসীরা, যারা ইংরেজিতে ফ্লুয়েন্ট না, তারা পায়নি এই সার্ভে, মানে এটা যে আছে তারা জানতোই না। তো তার ফলে আমরা দেখেছি মাত্র 3 লাখ শিক্ষার্থীরা এবং তাদের পরিবাররা এই সার্ভের উত্তর পাঠিয়েছিল ডিওইতে। আর আমরা জানি নিউ ইয়র্ক সিটিতে 1.1 মিলিয়ন স্টুডেন্ট আছে, তো তার ভিতরে মাত্র 30% আমরা ধরে নিব এই সার্ভেটার উত্তর দিয়েছে। তারা আমরা এটা ধরে নিতে পারি যে প্রবাসীরা এই সার্ভেটা দেখেনি এবং তারা তাদের মতামত এবং তাদের এক্সপিরিয়েন্স, তাদের অসুবিধাগুলো তুলে ধরতে পারেনি। তো তার ভেতরেও 24% শিক্ষার্থীরা 1.1 মিলিয়নের থেকে তুলে ধরেছে যে তারা ফেরত যেতে চায় না স্কুলে, কারণ যেসব প্ল্যান তারা দেখেছে সেগুলির মধ্যে ওনারা সুরক্ষিত মনে করছে না, ফিল করছে না, তাই তারা রিমোট লার্নিং, দূরত্ব শিক্ষা যেটা আছে সেটা অপশন তুলে নিয়েছে। তবে আমার যেই কারণে আমি এই অভিভাবক সমিতির ভিতরে বা অন্যান্য এডুকেশনাল প্ল্যাটফর্মে যে কারণে আমি এসেছি, আমার প্রায়োরিটিটা হলো বাংলাদেশি রিপ্রেজেন্টেশন অ্যান্ড মুসলিম রিপ্রেজেন্টেশন। কিভাবে আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের এক্সপিরিয়েন্সটা তুলে ধরতে পারি, সেটাই ছিল আমার মূল উল্লেখ্য। এবং আমি খুবই গর্বিত এবং খুবই এক্সাইটেড যে আমি দেখছি যে নতুন প্রজন্মের বাঙালিরা সব ধরনের সেক্টরে অন্তর্ভুক্ত হচ্ছে। যেমন ধরুন আমরা দেখছি শাহানাকে, এবং আমরা জানি যে তারা পলিটিক্যাল, প্রফেশনাল লাইফে, পড়াশোনাতে সব জায়গায় এগিয়ে যাচ্ছে, তাদের রিপ্রেজেন্টেশন হচ্ছে। তবে আমি খুবই আমি বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে এডুকেশন সেক্টরে আমাদের অভিভাবকরা সেরকম ভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না, এবং তারা তার জন্যই তারা তাদের অভিজ্ঞতা এবং তাদের রিপ্রেজেন্টেশন সেইভাবে দেখছে না। আর আমরা জানি যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশি প্রবাসীরা নিউ ইয়র্ক সিটিতে সব থেকে দ্রুত বৃদ্ধি পাওয়া এক গ্রুপ। তো যদি আমরা তাদের রিপ্রেজেন্টেশন নাই দেখি এই সার্ভে রেজাল্টে বা এই চ্যান্সেলরদের প্রপোজালে, কিভাবে আমরা এটা আশা করে নিব যে তারা এইসব প্ল্যানের সম্মত জানাচ্ছে? অবশ্যই তার এগুলি আপত্তিজনক, যেখানে আমরা আমাদের চেহারা দেখছি না, আমরা আমাদের রিপ্রেজেন্টেশন দেখছি না, এবং আমরা আমাদের কথা মতো বা আমাদের চাওয়া মতো কিছু পাচ্ছি না। যেমন কি একটা ছোট জিনিস আমি তুলে ধরবো, যেটার জন্য আমরা খুবই লড়াই করেছি এই কোভিড-19 এর সময়, হলো যে হালাল ফুড, হালাল খাবার যেটা ডিওই থেকে বিতরণ করা হচ্ছিল। প্রথম স্তরে আমরা দেখেছি যে এটা মানে নামে মাত্র হালাল ছিল, তবে পুষ্টিজনক নয়, সুস্বাদু নয়, কিছুই ছিল না, এটা মাত্র নামে মাত্র। তো আমরা আমাদের প্যারেন্ট অ্যাডভোকেসি হিসাবে, আমি একজন মুসলমান মা হিসাবে এবং একটা বাঙালি হিসাবে আমি জানি যে আমাদের কমিউনিটি খুবই সাফার করছিল সেই সময়টাতে। তো যখন ওরা যদি বলেই থাকে যে হ্যাঁ আমরা দিতে চাচ্ছি হালাল খাবার, তো অবশ্যই তারা সেরকম জাতীয় হালাল খাবার দিতে হবে যেগুলি আমাদের কমিউনিটিরা খেয়ে থাকে এবং উপভোগ করে থাকে। যদি তারা এমন কিছু দেয় যেগুলিতে আমরা পরিচিত না, অবশ্যই আমাদের পরিবাররা সেটা নিবে না। এরকমটাই আমরা সকল স্তরে দেখতে পারি। আমাদের পড়াশোনা, আমরা জানি যে আমাদের বাচ্চা কাচ্চারা খুবই মেধাবী, তারা খুবই ডেডিকেটেড ওদের পড়াশোনার উপরে, এবং আমাদের পরিবাররাও। তবে আমরা জানি যে নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুল সিস্টেম যেসব শিক্ষা দিচ্ছে সেটা সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল নয়। আমরা জানি যে সেগুলিতে আমাদের কালচার বা আমাদের সাংস্কৃতিক, আমাদের প্রেরণা, আমাদের সবকিছু তুলে ধরা হয় না। যদিও কেননা আমরা জানি যে বাংলাদেশিরা খুবই কনসেন্ট্রেটেড কিছু কিছু এলাকাতে থাকে, তো সেখানে কেন আমরা দেখবো না আমাদের বাচ্চারা তাদের হাতে পড়াশোনা না, শিক্ষক না দেখে? কেন আমরা জানবো না যে বাঙালিরা কোথা থেকে আসছে, কি খাচ্ছে, কোথায় রয়েছে, তাদের অবস্থা কি? অবশ্যই সেগুলি আমার জানা দরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আপনি অত্যন্ত সুন্দর তথ্য এবং উপাত্ত প্রোভাইড করেছেন।
শাহানা, আপনার কাছে আসবো একটা বিষয় নিয়ে, যে আউটডোর লার্নিং এটা, এবং আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে ডেমোক্রেটিক পার্টি কনভেনশনের যে মুসলিম কমিউনিটির কাছে জো বাইডেনের যে দুঃখ প্রকাশ, এই বিষয়টি আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, জাস্ট 1 মিনিটের বিরতি। 1 মিনিট পরে আবার আপনার কাছে আসবো। দর্শক আমাদের সাথেই থাকুন, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরই ফিরবো। জীবনের সব অনুভূতি যায় না ভোলা, তুমি আশা শেষা আজও হৃদয় জুড়ে করে খেলা। এই প্রবাসে ব্যস্ত জীবনে টাটকা স্বাদে অটুট বাংলা প্রাণে, বাংলাদেশের টাটকা মাছ, সবজি, স্ন্যাক্স, সেরা স্বাদে সেরা মানে। নির্ভেজাল বাংলার স্বাদ শাহজালাল। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shumon, MSc Engineering. Shahnaz, MSc, former teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম নিউ ইয়র্ক সিটি এডুকেশন নিয়ে, যেটা স্কুল খুলবে 10 সেপ্টেম্বর। আমরা শাহানা আপনার কাছে যাই, একটু আমরা জানতে চেষ্টা করব, সংক্ষেপে একটু জানার চেষ্টা করি যে আউটডোর লার্নিং যেটা মেয়র আজকে ঘোষণা দিয়েছেন, এটা কেমন হবে? এটার ব্যাপারে এখন আমরা কিছুই জানি না। ওকে, সো ঘোষণাটা ছিল যে স্কুলের সাথে বেসিক্যালি স্কুলের উপর নির্ভর করবে, যে তারা যেটা করতে চায় সেটা করতে পারবে। বাট এটার মানে হচ্ছে যে আউটডোর লার্নিং এর জন্য কোনো অ্যাডিশনাল ফান্ডিং দেওয়া হচ্ছে না। দ্যাট মিনস দ্যাট যে স্কুলগুলোতে পিটিএ, প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন, ঠিকমতো ফান্ডরেজার করে তাদের নিজস্ব ডলার উঠাতে পারবে বা আছে অলরেডি, তারা হয়তো তাদের বাচ্চাদের জন্য সুন্দর টেন্ট, সাপ্লাইজ, ইকুইপমেন্ট কিনে আউটডোর লার্নিং ক্লাসরুম ঠিক ডিজাইন করতে পারবে। সো যেহেতু এখন কিছুই আমরা জানি না, আমিও আজকে সারাদিন মিটিংয়ে ছিলাম এই কনভারসেশন নিয়ে, কারণ অনেকেই খুব এক্সাইটেড ছিল, কারণ অনেকদিন ধরে অ্যাডভোকেসি চলতেছে, যেটা তাজিন ডেসক্রাইব করলো, যে বিভিন্ন সংগঠন গড়ে উঠছে এবং সবাই কিন্তু চাচ্ছে এই কনভারসেশনে ফোকাস করার জন্য যে আমাদের বাচ্চাদের জন্য সবচেয়ে কি ভালো হবে এই সিচুয়েশনে। কারণ শুধুমাত্র যে ক্লাসরুমে বসবে বা ক্লাসরুমের বাইরে বসবে এটা না, অনেক স্টুডেন্টরা বাস, ট্রেনে চড়বে, তারপর ফ্রেন্ডদের সাথে দেখা করবে, মানে অনেক কিছুই কনসিডার করতে হবে, যেটা আমাদের মেয়র এবং চ্যান্সেলর কিছুই ঠিকমতো প্ল্যান করে আমাদেরকে দেখাই নাই। জি, আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনি যে একটা সময় রাইট, সো আপনি যে সার্ভের কথা বললেন, সার্ভে ফর্ম কোথায় পাবে লোকজন, যারা এটা সার্ভে ফিল আপ করতে চায়, কোথায় পাবে? সো সার্ভেটা আমি কমেন্টসে লিংক দিব, আর আমি চাই যেন সবাই একটু সাপোর্ট করে শেয়ার করুক, কারণ অলরেডি যারা ইংরেজি ফ্লুয়েন্ট তারা কিন্তু সার্ভেটা ফিল আউট করতেছে। সার্ভেটা প্রাইমারিলি আমার ক্যাম্পেইন থেকে আমরা চালু করতেছি আর শেয়ার দিচ্ছি, সো আমার ওয়েবসাইটে এবং আমার বিভিন্ন ক্যাম্পেইন পেজে আছে। বাট
পার্সোনালি শেয়ার দিচ্ছি, বাট আমি চাই যেন আমরা একটা বাংলাদেশি রিপ্রেজেন্টেশন দেখাতে পারি, বিকজ সার্ভেটা বাংলায় করা হয়েছে। ওকে, সো আপনি যদি টাইম টেলিভিশনের ফেসবুক পেজে শেয়ার করে দেন, আমার মনে হয় অনেকেই দেখতে পাবেন এবং তারা শেয়ার করতে পারবেন। আপনি আমাদের সাথেই থাকুন। আমি ওই যে ডেমোক্রেটিক পার্টি কনভেনশনে মুসলিম কমিউনিটির কাছে যে দুঃখ প্রকাশ এই বিষয়ে আলোচনা করব। আমি যাচ্ছি ইব্রাহিম সিদ্দিক খোকন আপনার কাছে। হ্যালো ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনি আপনার সাউন্ড আনমিউট করতে হবে। জি ইব্রাহিম সিদ্দিক খোকন, আজকে তো রিপাবলিকান পার্টি কনভেনশন শুরু হয়েছে, যে পার্টি আপনি রিপ্রেজেন্ট করেন, আপনি যে পার্টি সাপোর্ট করেন। সো হোয়াট ইজ দি লেটেস্ট, কি হচ্ছে আজকে? ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আশা করি এই কানেকশনটা সেগুলো বন্ধ হবে না। তো টাইম টেলিভিশনের সব দর্শক, কানেকশন তো বন্ধ হয়ে গেছে অলরেডি মনে হচ্ছে। আপনার সাউন্ড ডিস্টার্ব করছে ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না। আপনি প্রতিবারই আপনাকে জয়েন করার আগে আমরা বলি আপনার ইন্টারনেট কানেকশনটি চেক গত করবেন। সপ্তাহে অনুষ্ঠান, হ্যাঁ শোনা যাচ্ছে? জি, এখন শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, গত সপ্তাহে যে ডেমোক্রেটিক দলের কনভেনশন হলো, আমাদের মুসলমান অভিবাসীরা আমরা নানাভাবে বিভক্ত, কখনো ধর্ম, কখনো আমাদের জাতিগোষ্ঠী নিয়ে, এবং ডেমোক্রেট দল মনে করেন যে মুসলমান ভোটাররা তাদের একটা বড় স্টেক হোল্ডার। এই মুসলমানদের ওনারা ইনভাইট করতে পারলেন না। আচ্ছা, নিজেদের বিষয়টাই সামাল দিতে পারলেন না। আচ্ছা, নির্বাচন গেল, আমরা বলতেছি যে ডোনাল্ড ট্রাম্প ওইখানে দাঁড়ায় সুন্দর সুন্দর বক্তৃতা আমরা শুনলাম। এই সময়ের সেরা বক্তৃতা বারাক ওবামা দিয়ে থাকেন, বিল ক্লিন্টন দিয়ে থাকেন, তাদের বক্তৃতা হারবার্ডে পড়ানো হয়। আমরা উদ্দীপ্ত হই, শাহানার মতো উদীয়মান রাজনীতিবিদরা তাদের বক্তব্য শুনে পুলকিত হয়, তারা তাদের জীবনকে এভাবে রাঙ্গাতে চায়। আমরা উদ্দীপ্ত হই, আমার ছেলে নিউ ইয়র্ক টাইমসে তাদের বক্তৃতা কোট করে আরেকটা নতুন রচনা লেখে। কিন্তু এখানে ওই বিষয়টা কখনোই উচ্চারিত হলো না যে এই মুসলমানটা কোথায়। আচ্ছা, ওই কনভেনশনটা গেল, যাওয়ার পরে আজকে সারা আমেরিকা জুড়ে উদারনৈতিক নেতৃত্বের যে পরিবর্তন, সেই পরিবর্তনের অন্যতম স্টেক হোল্ডার ওকাসিও, উনাকে বক্তৃতা দেওয়া হলো 60 সেকেন্ডের। উনি পরের দিনই বললেন যে না, আমাদের আরো দেওয়া উচিত ছিল। এখানে মডারেট হোয়াইট ভোটারদেরই এই ডেমোক্রেটিক দলের কনভেনশনে টার্গেট করা হয়েছে। এখন যে দল, আমরা বিভেদের কথা বলি ট্রাম্পের বিরুদ্ধে, আমরা বলতেছি এই ট্রাম্প এই আমেরিকাকে বিভক্তি করে ফেলতেছে। দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট অফ দিস গ্রেটেস্ট কান্ট্রি, ডোনাল্ড ট্রাম্প, এই আমেরিকার ভাবধারা নিয়ে দেশকে ঐক্যবদ্ধ করার যে চেষ্টা, এটার বিরুদ্ধে বক্তব্য থাকবে, বক্তব্য আছে। কিন্তু আপনারা সেই ঐক্যবদ্ধ নিজের দলকেই আপনারা সামাল দিতে পারলেন না, নিজের দলের স্টেক হোল্ডারে আপনারা অ্যাকোমোডেট একটা রাজনৈতিক ঐক্যে নিয়ে আসতে পারলেন না। আপনারা সারা দেশ কেমনে একতাবদ্ধ? ওকে, আপনার দলের, আপনার রিপাবলিকান পার্টির যে কনভেনশন আজকে শুরু হয়েছে, এই কনভেনশনের উপর আপনার বক্তব্য শুনতে চাই। আচ্ছা, কনভেনশন হচ্ছে যে এই রিপাবলিকান দলের কনভেনশনে হলিউডের তারকারা আসে, কথা বলতেছে না। এখানে আমেরিকার রিয়েল পিপুলরা, যারা নিউ ইয়র্কের জ্যাকসন হাইট আর ধরেন জামাইকা এলাকায় ঘোরাঘুরি করে না, যারা সারা আমেরিকার জনসমাজ, সেখানকার প্রতিনিধি, দেখবেন একজন মা কথা বলতেছে, একজন আমাদের জাতিসংঘের প্রতিনিধি নিকি হেলি, একজন ভারতীয় বংশোদ্ভূত, কিভাবে মানে ডাইভার্স লোকজন এই রিপাবলিকান দলেও আছে। আমি কিছুক্ষণ আগে বক্তৃতা শুনতেছিলাম বাল্টিমোরের একজন কৃষ্ণাঙ্গ ইয়াং রিপাবলিকানের, এরা চমৎকারভাবে বলতেছে যে ডেমোক্রেট দল ধরেই নিয়েছে যে আমরা কালোরা তাদের পক্ষে আছি, তো আমাদের কি নিজের কোনো চিন্তা নাই। এই বিষয়গুলো চলতেছে। এবং আমি মনে করি যে আমাদের, শুনেন, ট্রাম্পকে পছন্দ করি, রিপাবলিকানকে পছন্দ করি আর না করি, আমরা যারা বাংলাদেশিরা এখানে থাকি, আমেরিকার রাজনীতিটাকে বোঝার জন্য আমি যদি পক্ষেও হই বিপক্ষে হই, অনেকেই মানে আমরা সবকিছুই জানি, ওই ট্রাম্পের নাম শুনেই তার বিরুদ্ধে বক্তৃতা দেব অথবা তার পক্ষেই চলে যাবো। এসব না করে আমরা মনে করি আমরা রাজনৈতিকভাবে সচেতন হওয়ার জন্য ডেমোক্রেটিকদের বক্তব্য যেরকম শোনা উচিত, এই ট্রাম্পের বক্তব্য শোনা উচিত। এটাই গণতন্ত্র। আমরা ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতে পারি। আমরা হয়তো এমন কোনো জায়গা থেকে আসছি যেখানে আমরা মুখ খুলে কথাও বলতে পারি না। এই যে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে একজন নেতৃত্ব তার শ্রেষ্ঠত্বকে তুলে ধরবে, আমি মনে করি এবারকার নির্বাচনে কে জিতবে কে হারবে এটা খুব ডিফিকাল্ট ইলেকট্রোরেট ভোটে। কিন্তু আমি মনে করি ট্রাম্পের পক্ষে এই দেশের শ্বেতাঙ্গ ভোটাররা
আগে যেরকম ঐক্যবদ্ধ হয়েছে এই নির্বাচনে, আমি একটা প্রান্তিক এলাকায় থাকি, এখানে তাদের মনোভাবের কোনো পরিবর্তন হয় নাই। এবং দেশের যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো কয়েক সম্প্রতি, আপনি দেখেন এই যে সব ডেমোক্রেট আমাদের নিউ ইয়র্কের, কিন্তু এই যে শাহানা এবং আমাদের একজন অভিভাবক সে বলল যে আমরা 2 সপ্তাহ পরে স্কুল খুলবে, এই নগরী মেয়র স্কুল চ্যান্সেলর একটা পরিকল্পনা দিতে পারতেছে না যে কেমনে স্কুলটা খুলবে, স্টেক হোল্ডাররা জানেই না। আচ্ছা, এইরকম এই অব্যবস্থাপনায় এটা কি আমেরিকার কোনো নগরী, এটা কি নিউ ইয়র্ক নগরীতে আছি আমরা, না এটা কোনো অন্য কোনো, আমরা কি ইন্ডিয়া বা বাংলাদেশ পাকিস্তান থেকে আসছি? না, আমাদের এই পরিকল্পনা, তারপরে প্রতি রাত্রে মানুষ মারা গেছে, প্রতিদিন গুলাগুলি হচ্ছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, রিপাবলিকান পার্টি কনভেনশন, জি আপনাকে এই কনভেনশনে এটাই উচ্চারিত হচ্ছে যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, গ্যাংম্যানদের হাত থেকে যদি আমেরিকার মানুষকে বাঁচাতে হয়, দেশে যদি অর্থনৈতিক চাঞ্চল্য ফিরে আসতে হবে। কি হয় নাই এটা নিয়ে আমরা গত সপ্তাহে অনেক বক্তৃতা শুনেছি। আজকে রিপাবলিকান কনভেনশনের আগে 50 দফা একটা অর্থনৈতিক পরিকল্পনার কথা, সামাজিক পরিকল্পনার কথা দলের পক্ষ থেকে বলা হয়েছে। 10 মিলিয়ন চাকুরির সৃষ্টি করা হবে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন। কিভাবে করা হবে এইটাও বলা হয়েছে। তো এই সমস্ত বক্তব্য যদি ভালো লাগে, হ্যাঁ, এদেশের মানুষ ট্রাম্পকেই ভোট দিবে। ট্রাম্প আপনার প্যারিসে জনপ্রিয় না ঢাকায় জনপ্রিয়, এটা দেখে আমেরিকার লোক ভোট দেবে না। আমেরিকার লোক ভোট দেবে তার স্বার্থের জন্য, বিরোধিতাও করবে তার স্বার্থের বিরোধিতার জন্য। তাহার বলেন না, আমি বলছি যে ইমিগ্রেন্টদের ব্যাপারে রিপাবলিকান পার্টি কনভেনশনে কি আলোচনা হচ্ছে? তারা কি ওয়াল নির্মাণ করবে, না তাদেরকে বের করে দেবে, না তাদের ব্যাপারে তাদের অ্যাটিটিউডটা কেমন? শুনে প্রথম হচ্ছে যে আপনারা ইমিগ্রেন্টের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে একটা ধন্যবাদ দেন। এই প্রেসিডেন্টের সময় একজন ইমিগ্রেন্ট হোয়াইট হাউস থেকে বেরিয়ে এসে আগামীকালকে বক্তৃতা দেবে রিপাবলিকান দলের কনভেনশনে, ফার্স্ট লেডি হিসাবে, একজন ইমিগ্রেন্ট হিসাবে আমি খুব প্রাউড ফিল করি যে আমার একজন প্রতিনিধি সেখানে বক্তৃতা দেবে। এখন আপনি কি ইমিগ্রেন্ট, আপনি কি দেয়াল তুলে দিতে চান? আপনি কি সীমানা রাখতে চান না? আমরা আইনসঙ্গত ইমিগ্রেশন, যে আইন কানুন আছে এটার বাস্তবায়ন চাই, সঠিক বাস্তবায়ন চাই, এই কথাটাই তারা বলবে। সবকিছুর একটা অর্ডারলি ম্যানার আছে, আইনের মধ্য দিয়ে যারা এই দেশটা ইমিগ্রেন্টরা গড়ে তুলেছেন। এবং আপনি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যারাই আজকে রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে, তারা 3 জেনারেশন 4 জেনারেশন 2 জেনারেশন আগে আসছে। ইমিগ্রেশনের বিরোধিতা তারা করতেছে না, তারা করতেছে ইমিগ্রেশনের নামে যে অব্যবস্থাপনা। এখন আপনি বলবেন যে এই অব্যবস্থাপনা দূর করবার সময় আপনি ডেমোক্রেটরা, আপনারা তো সময় পাইলেন, গত 8 বছর কি করলেন আপনারা? প্রেসিডেন্ট বারাক ওবামার সময়, আপনারা প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় যত ইমিগ্রেশন বিরোধী কালা কানুন এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ দিয়ে আপনার ওই বাস্তবায়ন করছেন, সবগুলোই প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময়কার করা। ইমিগ্রেশন, জি আপনাকে ধন্যবাদ। আপনি ডেমোক্রেটিক পার্টির সমালোচনা করছেন, বাট আমরা চাচ্ছিলাম রিপাবলিকান পার্টি কনভেনশনে কি হচ্ছিল জানার জন্য। আমি শাহানা হানিফ, আমি আসবো আপনার কাছে আবার। শাহানা হানিফ, উনি যেটা বললেন, প্লাস আপনি যারা শুনেছেন যে জো বাইডেন ক্যাম্পেইন তারা দুঃখ প্রকাশ করেছেন মুসলিম কমিউনিটির কাছে, বিষয়টি একটু ব্যাখ্যা করবেন সংক্ষেপে? আমি ইব্রাহিম আঙ্কেলের কথা শুনে একটু সারপ্রাইজড। ওনার সাপোর্ট, এতটা সাপোর্ট রিপাবলিকান পার্টির সাথে, বাট এটা হয়তো পরে আলাপ করতে পারবো। যেটা আমরা দেখছি ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে, যেটা বাইডেন টিকেট লিন্ডা সারসুরের সাথে করছে, সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট লিন্ডা সারসুরের সাথে, এটা কোনো মতে আমার জন্য সারপ্রাইজিং না, বিকজ মুসলিম ভোট আর মুসলিম যে বেস আছে আমাদেরকে মানে ইম্পর্টেন্স দেখাতে চায় না। বাট স্পেশালি আমাদের ধরে নিতে হবে যে লিন্ডা সারসুরের সাথে কেন এই ট্রিটমেন্টটা করা হয়েছে, বিকজ এখানে প্যালেস্টাইন এবং ইসরায়েলের কনফ্লিক্টটা তারা তুলে ধরতেছে। এবং আমরা জানি যে আমাদেরকে এটা পুশব্যাক করতে হবে, আমরা যারা ডেমোক্রেটিক পার্টির সাথে জড়িত এবং চাই যেন ডেমোক্রেটিক পার্টি তাদের যে এখন ব্যবহার আছে এগুলো যেন বদলায়, বিকজ আমাদের ঠিক পথে যাওয়ার জন্য আমাদের পার্টির অনেক উন্নয়ন দরকার।
এই ক্ষেত্রে আমি বলবো যে লিন্ডার সাথে যেটা করা হয়েছে এটার মধ্যে আমি জাস্ট দেখাতে চাই যে আমেরিকা এবং ইসরায়েল এবং অন্যান্য যেখানে ফ্যাসিজম এবং রাইট উইং গভর্নমেন্টস তৈরি হচ্ছে, আমেরিকা তাদের সাথে লাইন রিগার্ডলেস অফ রিপাবলিক or ডেমোক্র্যাট, but as a democratic candidate and Democrat supporter, আমি যে ব্যবহারটা লিন্ডার স্টোরির সাথে দেখানো হয়েছে এটা একদমই ঠিক ছিল না, এবং আমরা অনেকেই যারা ডেমোক্র্যাট অ্যালাইন্ড আমরা পুশব্যাক করে তাদেরকে অনেক মানে বললাম যে আমাদের মুসলিম বেস আছে এবং আমরা ট্রাম্পকে সরানোর জন্য আমাদের সবাইকেই দরকার এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ শাহানা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। জনাব নাজমুল হাসান, আপনার কি কোনো লেটেস্ট আপডেট আছে? আর আমার লেটেস্ট আপনার একটু পরে বলছি, সেটা আমি একটু শাহানা এবং আমাদের মহান সেবকের কথা একটা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে ট্রাম্পের ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে মুসলমানদের কথা বলা হয় নাই, এটা শেষ পর্যন্ত অমুসলিম একজন ওকাসিও কটেজকেই তুলতে হলো। এবং মুসলমানদের প্রতি যে মায়াটা আজকে দেখালেন ইব্রাহিম চৌধুরী খোকন রিপাবলিকান, এটা কিন্তু কোনো রিপাবলিকান নেতৃত্ব বলে নাই যে মুসলমানদেরকে এখানে সরিয়ে ফেলা হয়েছে কিংবা মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু ওকাসিও নিজের দলের সমালোচনা করেছে, জাস্ট বিকজ শি ইজ এ পার্সন যে সব অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে। দিস নট জাস্ট বিকজ শি ইজ প্রগ্রেসিভ। আমাদের ভিতরে একটা কমন ফেনোমেনা হয়ে গেছে, প্রগ্রেসিভ মানে কোনো কিছু না মানা, নতুন কিছু চালু করা, সেটাও ঠিক না। প্রগ্রেসিভটা হচ্ছে যে এই ধর্মের ব্যাপারে যে অবস্থানটি আমেরিকার দুটি বড় রাজনৈতিক দলের, সেটা নিজের দলেরটাকেই চিহ্নিত করেছেন সবার আগে ওকাসিও। কোন রিপাবলিকান নেতৃত্ব ওকাসিওর আগে কিন্তু এটা বলেনি, কারণ তারা তো মুসলমানদেরকে চিন্তাই করে না। ওকাসিও চিন্তা করে, সেই জন্য সে বলেছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে এই সময়, যেটার জন্য আমেরিকার ইলেকশনটা মোটামুটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যাভ ভার্সেস হ্যাভ নটস। হ্যাভ যারা আমাদের প্রচুর পয়সা আছে, আমরা ট্যাক্স ব্রেক পাইছি, প্রচুর টাকা পাইছি, যেখানে 200,000 কোয়ালিফাই করি না আমরা 2 মিলিয়ন পেয়ে গেছি, তাদের একটা হ্যাভ। আর অনেকেই আছে স্মল বিজনেস, রিপাবলিকান আর ডেমোক্রেটিক আমি মনে করি না, কিন্তু তারা সেটা পায়নি। তো আমেরিকার যে ক্লাস ওয়ারটা সিস্টেম এবং এই যে কনজারভেটিজম, এই রক্ষণশীলতা, উইচ অনেক ডেমোক্রেসিতে আমরা মনে করি যে মেজরিটি অপিনিয়ন শুড বি গ্রান্টেড। এখন আমেরিকাতে যে জিনিসটা ভয় অ্যালার্মিং আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে কনজারভেটিজম অত্যন্ত শক্তভাবে অবস্থান নিচ্ছে এবং সেটা নিচ্ছে হোয়াইট সুপ্রিমেসিস্টের আড়ালে, which is not good for America, যেটা আমার কাছে মনে হয়। রিপাবলিকান পার্টির ভিতরে অনেকে আছে যারা খুবই সহনশীল, যারা অনেকের কাছে গরিবের বন্ধু, তাদেরও এই বিষয়টা চিন্তা করা উচিত। আপডেট যেটা লেটেস্ট বলি, সেটা হচ্ছে আজকে একটা দুর্ভাগ্যজনক খবর আমাদের জন্য আসছে, সেটা হচ্ছে আমরা যে $1200 স্টিমুলার চেক পাওয়ার কথা ছিল, সেটি বোধহয় আর কেউ পাচ্ছি না। আজকে ফোর্বস ম্যাগাজিন সেই তথ্যটি তারা প্রকাশ করেছে। তারা এতদিন ধরে $1200 পাবে সবাই স্টিমুলাস, এই ব্যাপারে কথা বলছি। কালকে আমরা এই বিষয়ে আমরা ডিটেইলস কথা বলবো। আজকে যে সময় বলেছে আমরা হয়তো আর সেই $1200 স্টিমুলাস চেকটি পাচ্ছি না, কারণ আমাদের মহান সেবক ইব্রাহিম চৌধুরী প্রেসিডেন্ট সাহেব যদি ভাইরাস ভ্যাকসিন আবিষ্কার করতে পারেন, তাহলে উনি আর স্টিমুলাস দিবেন কেন? কালকে আমার মনে হয় বিষয়টি আমরা ডিটেইলস আলোচনা করব। শেষ কমেন্ট 30 সেকেন্ড, ইব্রাহিম চৌধুরী খোকন 30 সেকেন্ড, আমাদের সময় একেবারেই শেষ। জনাব খোকন 30 সেকেন্ড। না, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি বলছি যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা ভোট দেব বা দেব না, বা রিপাবলিকান দলের বক্তব্য আমরা শুনবো কি শুনবো না, এটা অবশ্যই গণতন্ত্র। এবং নাজমুল ভাই যে কথাগুলো বললেন, শাহানা আনিফ বললেন, আমরা এই সময়ে আমেরিকার স্বার্থটাই দেখবো। এই দেশ নৈরাজ্যবাদীদের হাতে যেমন যাক না, আমরা চাই না। এই দেশটাকে এখানে পরিশ্রম করব, আমি কর দেব, আইন শৃঙ্খলার মধ্য দিয়ে একটা নিরাপদ জীবন যাপন করব। যে ভাবাদর্শের মধ্যে এই দেশটা গড়ে উঠেছে, এই ভাবাদর্শকে ভালোবেসে, সেই বাজার অর্থনীতি পুঁজিবাদের দেশ আমেরিকাকে ভালোবেসেই আমরা এখানে থাকি। এটা আমারও দেশ, এই ডেমোক্রেটিক দল, এই রিপাবলিকান দল আমার দল। আমরা এর মধ্যে ভালো কর্মসূচির যে দলটা আছে, যে সময়ে যারা ভালো করে বলবে, ভালো অফার দেবে, আমরা তার পক্ষে অবস্থান নেব। আমি সেই দিক থেকে সবাইকে এই রিপাবলিকান দলের কনভেনশনটা শোনার জন্য, তাদের অর্থনৈতিক কর্মসূচি শোনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাকে তাহের এবং সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। শাহানা, আপনার 30 সেকেন্ড।
শিওর। সো আমি কাউকে বলবো না যে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন বা রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন দেখতে হবে, বিকজ আমাদের এখন দেখা উচিত যে আমাদের অন দ্য গ্রাউন্ড কি হচ্ছে। আর এটার রিজনিং হচ্ছে আমাদের এখন যে ফেডারেল প্রশাসন আছে, এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণে আমাদের ঠিকমতো স্কুল ফান্ডিং পাচ্ছি না আমরা, আমাদের স্কুল ফান্ডিং একদমই আটকানো স্টেট লেভেলে। এটা ফেডারেল একটা রেজাল্ট, ফেডারেল কনসিকোয়েন্স। সো আমাদের আসলে বোঝা উচিত যে ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশনের রেসপন্সিবিলিটি কি এবং তাদের ভুলের কারণে আমরা এখন কেন সাফার করতেছি আমাদের সিটি এবং স্টেট লেভেলে। সো অফকোর্স আমি চাই যেন আমরা ফেডারেল ইলেকশনে যেন পার্টিসিপেট করি, কারণ নভেম্বর ইলেকশন এবং অ্যাবসেন্টি ব্যালট রিকোয়েস্ট শুরু হয়ে যাচ্ছে কিছুদিন পর। জি বাট আদার দেন দ্যাট আমাদের স্টিল ফলো করতে হবে এবং এই লোকাল ইস্যুতে যোগ দিতে হবে। সো Thank you আমি so much. রিকোয়েস্ট করবো যে আপনারা যারা মা বাবা আছেন প্লিজ এই স্কুল জরিপটা ফিল আউট করেন, আমি আবারও কমেন্টসে দিব। আর কোনো প্রশ্ন থাকলে আমার সাথে অথবা তাজিনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তাজিন, আপনি কি বলবেন কিছু? আমাদের সময় অলরেডি এক্সিড 30 সেকেন্ড। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রিত করার জন্য এখানে। আমি শাহানার কথাটাই আবার একটু বলবো যে আমি আহ্বান জানাবো সবাইকে এবং বিনতি করব যে আমরা যারা লোকালি ইনভলভড আছি স্কুলের ব্যাপারেও সচেতন থাকবো। কারণ আমরা জানি যে এই গণতান্ত্রিকের প্রতিষ্ঠানের একটা উদাহরণ হলো স্কুল। আমি নিজেই একজন ইলেক্টেড মেম্বার, আমার মতো আরো অনেক আছে। যদি আমরা একে অপরকে সাপোর্ট করে আমাদের রিপ্রেজেন্টেশন দেখাই, ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস যদি আমরা পেতে পাই, তাহলে অবশ্যই আমাদের কমিউনিটি প্রতিফলিত হবে এবং আরো আগাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আজকের প্যানেলিস্ট তাজিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে ধন্যবাদ। আমরা কালকে আপনার কাছে শুনবো রিপাবলিকান পার্টি কনভেনশনের বিস্তারিত খবর। জনাব নাজমুল হাসান, শাহানা হানিফ, আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর BM আতিকুজ্জামান। দর্শক, আজকে এ পর্যন্তই। কাল রাত 9টায় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।